হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির 2025 পরীক্ষার জন্য বা 2024-25 পরীক্ষার জন্য যে জিকে ক্লাস শুরু করেছিলাম, সেই জিকে ক্লাসের আজ হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব 20/2/2024 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো এবং লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্নই এবছরের আগত এসএসসি জিডি পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকবে তোমরা প্রত্যেকেই। চলো, এই ক্লাসটা আমাদের রাত 8টার সময় পাবলিশ হয়ে থাকে, তো কয়েকদিন অফ ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। রাত 8টার সময় প্রায় সপ্তাহে 5 থেকে 6 দিন এই ক্লাসটা তোমরা পাবে, ঠিক আছে। আর এসএসসি এমটিএস এর আরেকটা ক্লাস হচ্ছে, সেটা রাত সন্ধে 7টার সময় ক্লাসটা পাবে। তা চলো শুরু করা যাক আজকের ক্লাস। এইভাবে তোমাদের আমি পুরো 2024 সালের যে জিকে মানে এসএসসি জিডি পরীক্ষা হয়েছে সেই পুরোটা তোমাদের কমপ্লিট করব এক একটা শিফটের জিকে হিসেবে। আর এসএসসি এমটিএস এর 2020টা চলছে, সেই 2020টা তোমাদের কমপ্লিট করে দেবো। আর এসএসসি জিডির 2021 এবং 2023 সালের পরীক্ষার পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও, সঙ্গে 2024 সালের পিডিএফ সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। কত পেমেন্ট করতে হবে বলে দেবো, তাহলে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব, কি আছে দেখবো। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কতগুলো দেশের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে। ভারতের সামুদ্রিক সীমানা কতগুলো দেশের সঙ্গে রয়েছে? কারেক্ট আনসার কি হবে? ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে কতগুলো দেশের সঙ্গে। দেখো, যদি অপশনগুলো 2, 4, 8, 6 আছে, তো সামুদ্রিক সীমানা যদি বলা হয় তাহলে 3টে দেশের সঙ্গে সামুদ্রিক সীমানা হচ্ছে। এক হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, তারপর হচ্ছে মালদ্বীপ এবং আরেক হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, এই 3টে দেশের সঙ্গে সীমানা রয়েছে। তো যেহেতু আমাদের 3 অপশন নেই, তাহলে আমরা কি করব, এখানে 2টা কারেক্ট করব। 3 অপশন থাকলে আমাদের 3 কিন্তু করতে হতো। 3টে দেশের সঙ্গে আমাদের সামুদ্রিক সীমানা রয়েছে। চলো, আর যদি বলা হয় ল্যান্ড বর্ডার কতগুলো দেশের সঙ্গে রয়েছে, তাহলে ল্যান্ড বর্ডার আছে যেমন বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। এই 7টি দেশের সঙ্গে ভারতের মানে স্থল সীমানা রয়েছে। 7টি দেশের সঙ্গে স্থল সীমানা, 3টি দেশের সঙ্গে জল সীমানা রয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, লিখে রাখতে হবে এগুলো। আর যদি ভারতের জিজ্ঞেস করে তোমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন করে, যে ভারতের টোটাল কোস্ট লাইন কত, বা টোটাল ভারতের ইয়েটা কত, কি বলা হয়, মানে উপকূল রেখা, ভারতের টোটাল উপকূল দৈর্ঘ্য কত? 7,516। আরেকটা প্রশ্ন থাকে যে কোন রাজ্যের সব থেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে, তাহলে ইউপি, উত্তরপ্রদেশের সব থেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। 8টি ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে যে মানে ইউপির হচ্ছে 8টা, আরেকটা হচ্ছে আসামের হচ্ছে 7টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। চলো সেকেন্ড প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন দেখো, তার আগে অবশ্যই টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সংবিধান বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নির্দিষ্ট করা, যে ড্যাশ আমাদের সকলেরই নাগরিক আছে এবং যা কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করতে দেওয়া যাবে না। দেখো, এই প্রশ্নটা ট্রান্সলেট করতে গিয়ে এরকম হয়েছে, পরীক্ষার হলেও তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে যেগুলো ঠিকঠাক ট্রান্সলেশন পাবে না। তখন কি করবে, ইংলিশ পার্টটা একটু দেখে নিও, সেখান থেকে তোমরা রিলেট করে সঠিক মানেটা উদ্ধার করতে পারবে। এখানে সঠিক উত্তর কি হবে? ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। আমাদের প্রত্যেকেরই একটা মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার কোনো সময় কোনোভাবেই কিন্তু মৌলিক অধিকারকে লঙ্ঘন করা যাবে না। মৌলিক অধিকার থেকে পরীক্ষায় একটা প্রশ্ন, যে প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিচ্ছি। বর্তমানে কতগুলো মৌলিক অধিকার আছে, এটা প্রশ্ন আসে। তো বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। আগে ছিল 7টি মৌলিক অধিকার, সেই 7টার মধ্যে বর্তমানে 6টা আছে। তাহলে একটা কমলো কি করে? এখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। আর মৌলিক অধিকার কত নম্বর অংশে বা কত নম্বর পার্টে আছে, এটাও প্রশ্ন থাকে। 3 নম্বর পার্টে আছে মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকার আছে। কত নম্বর, কত থেকে কত নম্বর ধারাতে আছে, এটাও প্রশ্ন থাকে। তো পার্ট 3-এর 12 থেকে 35 নম্বর ধারাতে কি আছে? মৌলিক অধিকার আছে। 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকার আছে। নেক্সট দেখবো 3 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা, দেখো কি আছে।
3 নম্বর প্রশ্নটা দেখবো আমরা কি আছে। আয়োজক রাজ্যের কতটি শহর 2023 সালের জাতীয় গেমস আয়োজন করেছিল? আয়োজক রাজ্যের কতগুলি শহর 2023 সালের জাতীয় 2023 সালের যে ন্যাশনাল গেমস হয়েছে, 2023 সালের ন্যাশনাল গেমস, সেটা যে রাজ্যে হলো সেই রাজ্যের কতগুলো শহরে 2023 সালের ন্যাশনাল গেমসটা হয়েছিল সেটা বলতে হবে। কতগুলো শহরে 2023 সালের ন্যাশনাল গেমসটা হয়েছে সেটা বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? 5টি শহরে ন্যাশনাল গেমস হয়েছিল 2023 সালে। নেক্সট প্রশ্ন আমরা দেখব 4 নম্বর। ভারতীয় যে প্রশ্নগুলোর ডিটেলসটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর ডিটেলস আমি তোমাদের অবশ্যই বলে দেবো। তো ভারতীয় বংশোদ্ভূত ড্যাশ 2023 সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন। ভারতীয় বংশের একজন ব্যক্তি যিনি 2023 সালের নভেম্বর মাস পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন, তার নাম হচ্ছে সুয়েল্লা ব্রেভারম্যান। কি নাম? সুয়েল্লা ব্রেভারম্যান। ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর এটা ইম্পর্টেন্ট নয়, তাই তোমাদের ডিটেলস জানার দরকার নেই। এখানে দেখো 5 নম্বর, কোন কেন্দ্রীয় মন্ত্রক অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এটাও হচ্ছে তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, কোন মন্ত্রক হবে? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। কোন মন্ত্রক? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এটাও ডিটেলস জানার দরকার নেই। 6 নম্বর হচ্ছে ওস্তাদ বিন্দা খান, বা অনেক জায়গাতে তোমরা বুন্ডু খান দেখতে পাবে। ওস্তাদ বুন্দু খান বা ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ বুন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কি হবে কারেক্ট আনসার? তিনি সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সরঙ্গি বা যাকে বলা হয় সারাঙ্গি, SARANG, সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তিনি ওস্তাদ বিন্দা খান। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে যে কয়েকজনের নাম জেনে রাখো যারা সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। যেমন হচ্ছে, এক হচ্ছে আব্দুল লতিফ খান, লিখে রাখো নামগুলো। তারপর হচ্ছে অরুণা নারায়ণ। এই অরুণা নারায়ণের নামটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অরুণা নারায়ণ হচ্ছেন ভারতের প্রথম ফেমাস মহিলা সারাঙ্গি বাদক। তারপর হচ্ছে আশিক আলী খান, নামটা লিখে রাখো, আশিক আলী খান। তারপর হচ্ছেন ভারতভূষণ গোস্বামী। তারপর হচ্ছেন বুন্দু খান বা বিন্দা খান, যেটা এখানে এসছে। তারপর হচ্ছেন গুলাম আলী। এই নামগুলো মনে রাখো, এই নামগুলো ইম্পর্টেন্ট, তারা প্রত্যেকেই সারাঙ্গি বাদক। নেক্সট দেখবো আমরা 7 নম্বর প্রশ্ন। শব্দ দূষণ কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়? সহজ প্রশ্ন ছিল। চলো, কি হবে উত্তর? এই প্রশ্নের উত্তর আমি বলে দেবো না, প্রত্যেকের কাছে আমি কমেন্ট আশা করছি, প্রত্যেকে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের উত্তর কি হবে। শব্দ দূষণ কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়, তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? সহজ প্রশ্ন ছিল, উত্তর বলে দিচ্ছি না। 8 হচ্ছে 2023 সালের আগস্টে কেন্দ্রীয় সরকার মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবাকে ড্যাশ বর্ধিতকরণ মঞ্জুর করেছে, যা তাকে ভারতের গল্পে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাজ করেছে। মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল 2023 সালের আগস্ট মাসে। কাকে? রাজীব গৌবাকে। আর তাকে কত বছরের জন্য মানে পুনর্নিয়োগ করা হয়েছিল, যার ফলে তিনি দীর্ঘ সময়ের জন্য মন্ত্রী পরিষদের সচিব হয়েছিলেন। এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে যদিও ইম্পর্টেন্ট নয়, তাও উত্তরটা তোমরা জেনে রাখো। আর এগুলোর থেকে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে। তো নতুন করে 1 বছরের জন্য রাজীব গৌবাকে নিয়োগ করা হয়েছিল, সেই জন্য তিনি কি হয়েছিলেন? সব থেকে দীর্ঘ সময়ের জন্য মন্ত্রী পরিষদের সচিব হিসেবে কাজ করেছেন রাজীব গৌবা। 9 হচ্ছে ভারতের নিচের কোন 5 বছরের পরিকল্পনার শেষে দেশে 5টি IIT স্থাপন করা হয়েছিল? IIT বলতে কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। কোন 5 বছরের পরিকল্পনার শেষে দেশে 5টি IIT স্থাপন করা হয়েছে? দেখো, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে কবে, এটার ডিটেলস জেনে নাও, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, মন দিয়ে শুনতে থাকো প্রত্যেকে। 1951 সালে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে, সেটা হচ্ছে 1951 থেকে 1956। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2 নম্বর হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 সাল পর্যন্ত।
এই প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কোন মডেলের ওপর? এটা হচ্ছে হেরাল্ড, মনে রাখবে মডেলগুলো মনে রাখবে, হেরাল্ড ডমার মডেল, হেরাল্ড ডমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হবে মহলানবিস মডেল, মহলানবিস মডেল। তো মডেল থেকে যদি প্রশ্ন আসে তখন সব থেকে বেশি সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশ্ন আসে, যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো প্রশান্ত চন্দ্র মহলানবিস বা পিসি মহলানবিসের মডেলে। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ভারতে 5টি আইআইটি তৈরি করা হয়েছে। এরপর আমি বলে রাখি যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1961 থেকে 1966 সাল। কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি হয়েছিল, পরপর দুবার ভারতের সঙ্গে ভারত যুদ্ধে লিপ্ত হয়েছিল, পরপর দুবার ভারত চীন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1961 এবং 1966 সালের সময়। সেজন্য ভারত কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাকসেসফুল হয়নি। এটা সাকসেসফুল না হওয়ার জন্য 1966 থেকে 1969 সাল পর্যন্ত একটা রোলিং প্ল্যান করা হয়েছিল বা ইয়ারলি প্ল্যান করা হয়েছিল, যাতে 1961 থেকে 66 যে প্ল্যান মানে যেটা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটার যে খামতি থাকলো সেটাকে যাতে মানে পরিপূর্ণ করা যায়, ব্যাপারটাকে উন্নয়নটা ঠিকভাবে করা যায়, তাই এখানে একটা রোলিং প্ল্যান করা হলো। এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী। তারপরে চলে এলো, এরপর আসছে পঞ্চম পঞ্চবার্ষিকী। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা 10। সবুজ বিপ্লব ড্যাশ আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল। সবুজ বিপ্লব কত সালে ভারতে সবুজ বিপ্লব হয়েছিল? ভারতে সবুজ বিপ্লব হয়েছিল প্রায় 1960-এর দশকে। কত সালে? 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লব হয়েছিল, 1960-এর দশকে। সবুজ বিপ্লব বিশেষ করে কোন কোন রাজ্যে হয়েছিল? বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর ভারতের উত্তরপ্রদেশ। অনেক সময় প্রশ্ন আসে যে কোন কোন রাজ্যের মধ্যে সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল। তো পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খাদ্যশস্য উৎপাদন বা ধান গম উৎপাদনের ওপর সবুজ বিপ্লবের জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে কি হবে উত্তর? খাদ্যশস্য, অপশন ডি ইজ দ্য কারেক্ট। সবুজ বিপ্লব, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক, যিনি কয়েকদিন আগেই 98 বছর বয়সে প্রয়াত হলেন। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বলতে পারবে? নরম্যান বরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এই ডিটেলসগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। 11 হচ্ছে মাইসুরু দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যে একটি জমকালো উদযাপন, যেখানে রাজকীয় শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন রয়েছে। মাইসুরু দশেরা একটা উৎসবের নাম, ভারতের কোন রাজ্যে হয় সেটা বলতে হবে। এখানে কি হচ্ছে, জমকালো উদযাপন করা হয়, যেখানে রাজকীয় শোভাযাত্রা করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং সজ্জিত হাতির শোভাযাত্রা, হাতির প্রদর্শন দেখানো হয়। এটার নাম হচ্ছে মাইসুরু দশেরা। এটা কোন রাজ্যের একটা উৎসবের নাম বলতে হবে। কি হবে উত্তর? এটা হচ্ছে কর্ণাটকের একটা উৎসবের নাম। কর্ণাটক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে কর্ণাটকের কয়েকটা উৎসবের নাম আমরা জেনে রাখি বা রিভিশন করে নিই। কর্ণাটকের কয়েকটা উৎসবের নাম জেনে নাও। এক হচ্ছে গণেশ চতুর্থী, লিখে রাখো প্রত্যেকে। গণেশ চতুর্থী। 2 নম্বরেই তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মাইসুরু দশেরা, যেটা তো বললাম। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে একটা উগাদি বলে ফেস্টিভ্যাল আছে, বহুবার পরীক্ষায় আসে, উগাডি, এটাও পরীক্ষায় আসে। তারপর হচ্ছে হাম্পি ফেস্টিভ্যাল, হাম্পি জায়গাটা তো প্রত্যেকেই জানো, হাম্পি ফেস্টিভ্যাল। তারপর হচ্ছে কর্ণাটক রাজ্যোৎসব, রাজ্যোৎসব বলে একটা উৎসব আছে, সেই উৎসবটা ইম্পর্টেন্ট, কর্ণাটক রাজ্যোৎসব। তারপর হচ্ছে শ্রী বিথাপ্পা ফেয়ার, তারপর হচ্ছে মকর সংক্রান্তি। তো উগাডি মনে রাখবে, উগাডি আর মাইসুর দশেরা, এই দুটো মনে রাখবে, এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 12 দেখো, গৌতম বুদ্ধ সম্বন্ধে নিচের কোন উক্তিটি সঠিক? যারা ইতিহাসে গৌতম বুদ্ধ পড়েছো তারা প্রত্যেকে এই উত্তরটা করতে পারবে। বলছে গৌতম বুদ্ধ সম্বন্ধে নিচের কোন উক্তিটি সঠিক? চলো 1 নম্বর উক্তিটি পড়া যাক কি আছে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম নামেও পরিচিত সিদ্ধার্থ নামেও পরিচিত গৌতম প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। কি ঠিক বলছে না ভুল?
দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বিভিন্ন জায়গাতে বলা হয় 563 খ্রিস্টপূর্বাব্দে অথবা বলা হয় 480 খ্রিস্টপূর্বাব্দে। দুটোর মধ্যে যেটাই অপশন থাকবে সেটাই করবে, কারণ বিভিন্ন মতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পাবে। তো প্রায় আজ থেকে যদি হিসাব করি তো আজ থেকে 2500 বছর আগে, ঠিক আছে, তাহলে অপশন 1 ঠিক আছে। 2 নম্বর দেখো, গৌতম বুদ্ধ শাক্য গণ নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্ভুক্ত ছিলেন, ঠিকই আছে এটাও। শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি, বা শাক্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তিনি। তাহলে কোনটা ঠিক? এ, 1 এবং 2 উভয় ইজ দ্য কারেক্ট আনসার। চলো, গৌতম বুদ্ধ নামে জানলে, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দ বা 480 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে অথবা 400 খ্রিস্টপূর্বাব্দে। তিনি 80 বছর বেশি ছিলেন। 583 জন্ম, মৃত্যু 483। আর আরেকটা হিসেব আছে যেটা হচ্ছে 480 জন্ম, মৃত্যু হচ্ছে 400। কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? তিনি কুশীনগরে মৃত্যু হয়েছিল কুশীনগরে, লুম্বিনী গ্রামে, নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন, মৃত্যু হয়েছিল কুশীনগর। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, এটা হচ্ছে কুশীনগর, ঠিক আছে। চলো, একটাই ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল রাহুল। 13 হচ্ছে লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কয়েকদিন আগেই তোমাদের করিয়েছি, এটা রিপিটেড প্রশ্ন। লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে, তিনি হচ্ছেন একজন ভারতের বিখ্যাত লন টেনিস প্লেয়ার, বিখ্যাত ভারতের সর্বকালের সেরা লন টেনিস প্লেয়ার। 14 হচ্ছে, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেখো, গান্ধী আরউইন চুক্তি হয়েছিল কার কার মধ্যে? মহাত্মা গান্ধী এবং ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, সেই দুজনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। আর এই গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে ভারতের যে আইন অমান্য আন্দোলন চলছিল বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যেটা চলছিল, সেই আইন অমান্য আন্দোলনের সমাপ্তি ঘটেছিল গান্ধী আরউইন চুক্তির মাধ্যমেই। এটা সংগঠিত হয়েছিল 1931 সালে, লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে হয়েছিল, ঠিক আছে, 1931 সালে 5 মার্চ 1931 সালে হয়েছিল। এটা দ্বিতীয় গোলটেবিল বৈঠকের কিছুদিন আগে এটা হয়েছে। 15 হচ্ছে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় আয়োজিত হলো? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় হয়েছে? এটা হয়েছে কায়রো, ইজিপ্টের কায়রোতে, ঠিক আছে, ইজিপ্টের রাজধানী কায়রোতে হয়েছে। অনেক সময় প্রশ্ন থাকে যে ISSF এর পুরো নামটাও থাকে অনেক সময়, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটাও পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে। 1907 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটাও প্রশ্ন থাকে, মিউনিক শহরে, জার্মানির মিউনিক শহরে হেডকোয়ার্টার, ঠিক আছে। চলো, 16 নম্বর প্রশ্ন দেখো, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও রিপিটেড প্রশ্ন বলছি, এর আগেও তোমাদের করিয়েছি, এসেছিল SSC জিডি পরীক্ষাতেই, ফার্স্ট শিফটে হয়তো এসেছিল, প্রথম দিনের প্রথম শিফটে। কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট যাবো আমরা 17 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বাধিক? 2011 সালের আদমশুমারি, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক SSC পরীক্ষার জন্য। SSC MTS বলো, জিডি বলো, SSC CGL CHSL সমস্ত পরীক্ষার জন্য। তো 2011 আদমশুমারি সবাইকে খুব ভালো করে পড়তে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বাধিক? কারেক্ট আনসার হয়ে যাবে কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেরালার পুরুষ সাক্ষরতার হার যদি বলা হয় তখনও ভারতের সর্বাধিক, আর মহিলার সাক্ষরতার হার যদি বলা হয় তখনও ভারতের সর্বাধিক হচ্ছে কেরালা। আর যদি বলা হয় সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায়, তখনও হবে কেরালা। সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার, ঠিক। সবচেয়ে জনঘনত্বযুক্ত রাজ্য যদি বলা হয় তখন হবে বিহার। সবচেয়ে জনবহুল যদি রাজ্য বলা হয় তখন হবে উত্তরপ্রদেশ। সবচেয়ে মানে কম জনঘনত্ব যুক্ত রাজ্য বলা হলে হবে অরুণাচল প্রদেশ। আর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য যদি বলা হয় তখন হবে সিকিম, ঠিক আছে। নেক্সট যাবো 18 নম্বর, ড্যাশ বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্যশৈলী, এর কর্মক্ষমতা মৃদঙ্গ বাজানোর মাধ্যমে শুরু হয় এবং ধীরে ধীরে গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে গতি লাভ করে।
মানে একটা ডান্সের নাম। ড্যাশ হচ্ছে বুন্দেলখণ্ড অঞ্চলের একটা ডান্সের নাম, যেটা মৃদঙ্গ বাজানোর মাধ্যম দিয়ে ডান্সটা শুরু হয় এবং ধীরে ধীরে গদ্য এবং কাব্যিক সংলাপের মাধ্যমে সেটা গতি লাভ করে বা সেটা চলতে থাকে। কারেক্ট আনসার হবে ডান্সের নাম হচ্ছে বুন্দেলখণ্ড অঞ্চলের ডান্সটার নাম হচ্ছে সোয়াং। 19-এ চলে যাব। 19 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে যদি পয়েন্ট 10-10-এ টাই হয়, টেবিল টেনিস খেলা প্রত্যেকেই তোমরা জানো, তো যেখানে 10-10-এ টাই হয় তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে। ধরো টেবিল টেনিস খেলা চলছে, সেখানে 10-10 পয়েন্ট হয়ে টাই হয়ে গেছে, এখন যদি কাউকে জিততে হয় তাকে আর কত পয়েন্ট লিডের চেষ্টা করতে হবে? কারেক্ট আনসার কি হবে? তাকে 2 পয়েন্ট লিডের চেষ্টা করতে হবে। 2 পয়েন্ট লিড যদি কেউ দিতে পারে তাহলে সে কিন্তু জিতে যাবে। 20 এবং আজকের লাস্ট প্রশ্ন, আগস্ট 2023-এ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতির মধ্যে কোনটিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছে? সালটা কত? আগস্ট 2000 সাল। এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে ইম্পর্টেন্ট নয়, তাও এখান থেকে একটু জেনে নাও। ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে? কারেক্ট আনসার হবে এন.ভি. রামানা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে বরাবরই প্রশ্ন আসে পরীক্ষায়, তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কয়েকজনের নাম জেনে রাখো। বর্তমানে কে আছেন? বর্তমানে হচ্ছেন D.ওয়াই. চন্দ্রচূড়। নামগুলো জেনে রাখো বা শুনে রাখো, কারণ ইম্পর্টেন্ট, একবার শুনলেই মনে থাকে যাবে। তার আগে কি ছিল? উদয় উমেশ ললিত। তার আগে ছিলেন এন.ভি. রামানা, যেটা তোমাদের উত্তরটা বললাম। ঠিক আছে, এই তিনটে তোমরা মনে রাখো। আর যদি প্রথম বলা হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, তখন কে হবে? হীরালাল জে কানিয়া। চলো, আজকে 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গ্রুপ অফিসিয়াল। 20-তে 18-17 নাম্বার যারা 15+ পেতে চাও এসএসসি জিডি, এসএসসি এমটিএস এর পরীক্ষায় জিকে থেকে, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হবে। থ্যাংক ইউ।